নমস্কার, বাংলা স্ফিয়ারে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে দুপুর 1-1:30 নাগাদ এই আমার এক আমেরিকা প্রবাসী বন্ধু আড্ডা মারতে মারতে আমাকে জানালো যে সে নাকি আজকে রাত্রিরে ঘুমোতেই পারবে না। কেন না, সুপ্রিম কোর্টে কি হবে সেই দুর্ভাবনায় তার রাত্রিরে ঘুম হবে না। আমি তাকে সপাটে জবাবে লিখলাম, কিচ্ছু হবে না, there will be some fireworks and at the end of it an insipid order. আমি একেবারে যে অক্ষরে অক্ষরে সঠিক ভবিষ্যৎবাণী করে দিয়েছি ঘটনা ঘটার বহু আগেই, সেটা ভেবে আমার নিজেরই বেশ ভালো লাগলো, একটু শ্লাঘাবোধ হলো। আর আজকে এই শুনানির নামে সুপ্রিম কোর্টের প্রহসন শোনার পরে একটা পিতৃপক্ষ শেষে নিজের কাছে নিজে একটা শপথ নিয়েছি। সেটা হচ্ছে আরজিকর কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের শুনানি সম্পর্কে আর কখনো উত্তেজিত বোধ করব না। আর এই ধরনের লাইভ স্ট্রিমিং দেখে শরীর এবং মনের ব্যাঘাত ঘটাতেও আর চেষ্টা করব না। আজকে আমাকে যদি জিজ্ঞেস করেন সুপ্রিম কোর্টে কি হলো, তাহলে আমি বলবো গুরুত্বের বিচারে দুটো ঘটনা ঘটল। এক, শেষ পর্যন্ত শুনানিটা হলো, কারণ সেটা হবে কি না বিকেল 4টে পর্যন্ত মনে হচ্ছিল সেটাই ঘোরতর অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। আমাদের আজকের আরজিকর মামলাটা লিস্টেড হয়েছিল 42তম আইটেম হিসেবে। সকালবেলা চন্দ্রচূড়বাবু ঘোষণা করলেন যে দুপুর 2টোয় তিনি আরজিকরের মামলাটা শুনবেন। দুপুরবেলা সাধারণত আমার একটু চোখ বোঝার অভ্যেস আছে, আজকে দেখলাম সেটা হবে না। সে যাই হোক, 2টো বেজে গেল, 3টে বেজে গেল, 4টে বেজে গেল, 4:05, 4:10, শেষ পর্যন্ত 4:15 সময় চন্দ্রচূড়ের মনে হলো যে আরজিকরের মামলাটা আজকেই তাকে শুনতে হবে। 42 নম্বরের অনেক পরে থাকা 61 নম্বর পর্যন্ত প্রত্যেকটা মামলা খুব মন দিয়ে 3জন বিচারপতি শুনলেন। আরজিকরটা মুলতুবি রেখে একদম শেষ প্রহরের জন্য 4:10 নাগাদ চন্দ্রচূড় বললেন যে আমরা একটু 5 মিনিটের কমফর্ট ব্রেক নিয়ে আসি, মানে একটু চাটা খাবেন আর কি, তারপরে আরজিকরের মামলাটা শুনব। কেননা তুষার মেহতা ততক্ষণে ক্লান্ত বোধ করতে শুরু করেছেন। তিনি বললেন, হুজুর এখন তো 4:15 বাজে, আজকে ম্যাটারটা না নিয়ে কালকে বা আগামী বৃহস্পতিবার নিলে কেমন হয়। হঠাৎ দেখলাম প্রধান বিচারপতির বিবেকবোধ খুব জাগ্রত হয়ে উঠল। তিনি বললেন, না না, এত মানুষ এই শুনানির দিকে তাকিয়ে আছে, এত গুরুত্বপূর্ণ একটা মামলা আজকেই শুনব। খুব ভালো। 4:15 থেকে প্রায় 5:30 পর্যন্ত এই শুনানি চলল এবং নেট রেজাল্ট কি, একটা মস্ত বড় অশ্বডিম্ব প্রসব। আর দ্বিতীয় যে খবরটা
আমি যেহেতু খবরের কারবারি, আমাকে একটু দোলা দিয়ে গেল, সেটা হচ্ছে কপিল সিব্বলের অনুপস্থিতি। রাজ্য সরকারের হয়ে এই মামলাটি নেওয়ার জন্য কপিল সিব্বলকে কম গালাগালির মুখে পড়তে হয়নি। সোশ্যাল মিডিয়ায় তো তার একদম বাব্যাবান্ত করা হচ্ছে। এমনকি সেদিনকে আগের দিন কপিল প্রায় কাঁদো কাঁদো মুখে দাবি করেছিলেন যে হুজুর, এই শুনানির লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিন, কেননা আমার চেম্বারে যেসব মহিলা সহকর্মী আছেন তাদের বলা হচ্ছে যে এই মামলায় থাকলে তোমাদের সবাইকে ধর্ষণ করে দেওয়া হবে। চন্দ্রচূড় কপিল সাহেবের কথা রাখেননি। সেই অভিমানেই কিনা জানি না আজকে তাকে দেখা গেল না। তার জায়গায় ব্যাটিং করতে নামলেন রাকেশ দ্বিবেদী। খুব একটা যে অনেক কথাটা তো বললেন তা নয়, সব মিলিয়ে গোল 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 একটা ব্যাপার হলো। এবং শেষ পর্যন্ত আমাকে যদি বলেন 2 লাইনে সাম আপ করতে, আমি বলবো আমার দ্বারা সম্ভব হবে না। অ্যাকচুয়ালি বিচার্য বিষয় কি ছিল? প্রথম কথা, এই ধরনের সুমোটো মামলার মাথামুন্ডু কি, আমি সেটাই এখনো পর্যন্ত ভালো করে বুঝে উঠতে পারিনি। আমি দেখছি যে সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট এইভাবে স্বতঃপ্রণোদিত মামলা ক্রমশ বাড়িয়েই চলেছে। দেখুন, যে ধরনের বিষয় নিয়ে সাধারণত সুপ্রিম কোর্টে সুমোটো মামলা হয়, মানে সুপ্রিম কোর্ট নিজেরাই করে, তার ব্যাপকতা বলুন, গুরুত্ব বলুন, প্রাসঙ্গিকতা বলুন, অনেক 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 বেশি সার্বজনীন। আরজি করের মতো একটা খুন এবং ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দেশের প্রধান বিচারালয় একটা সুমোটো মামলা কেন করেছে আজ পর্যন্ত আমার তা মাথায় ঢোকেনি। যেটুকু ঢুকেছে সেটা হলো আরজি করকে উপলক্ষ করে চন্দ্রচূড় বিদায় নেওয়ার আগে আমাদের গোটা দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় একটা নিজের নাম রেখে যেতে চাইছেন। একটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করেছেন। সেই টাস্ক ফোর্সে একটি বঙ্গ সন্তানকেও রাখেননি। আজকে ইন্দিরা জয়সিং বলছিলেন যে একজন অন্তত পশ্চিমবঙ্গ থেকে টাস্ক ফোর্সের সদস্য করা হোক। চন্দ্রচূড় পাত্তাই দিলেন না। বললেন পশ্চিমবঙ্গ থেকে নিতে হলে আমাকে ভারতবর্ষের বাকি রাজ্যও বলবে আমি কেন বাদ। অতএব এটা আমি মানতে পারছি না। তাহলে মূল কথাটা হচ্ছে ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন এবং তার সুপারিশ যাতে কার্যকর হয় সেই কথাটা বলা। যেহেতু হাওয়ার উপরে দাঁড়িয়ে এই ন্যাশনাল টাস্ক ফোর্সের গপ্প শোনানো যাবে না, অতএব আরজি কর মামলাটাকে সুমোটো কলকাতা হাইকোর্টের কাছ থেকে কেড়ে নিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির 3 বিচারপতির বেঞ্চ তারা হঠাৎ এই মামলা নিয়ে শুনানি শুরু করেছে। আমি একটু কাগজপত্র ঘেটে দেখছিলাম যে এই সুমোটো কেস সাম্প্রতিককালে হয়েছে কি কি বিষয় নিয়ে। দেখলাম দিল্লির পলিউশন নিয়ে হয়েছে। কোভিডের সময় অন্তত 5-6টি বিষয়ে সুপ্রিম কোর্ট সুমোটো কেস নিয়েছে। ঠিক আছে, স্টাবল বার্নিং, যমুনা সংস্কার কিংবা কোভিড, এর সঙ্গে কি আরজি করের ঘটনার কোনোভাবে তুলনা চলে? আমার তো মাথা মোটা এমনিতেই,
আমি কিছুতেই এখনো পর্যন্ত বুঝেই উঠতে পারলাম না। এবং গত 3 দিন ধরে এই শুনানি খুব ভালো করে পর্যবেক্ষণ করার পরে আমি বুঝতে পারলাম যে এই সুপ্রিম কোর্টের পায়তারা থেকে কাজের কাজ কিচ্ছু হওয়ার নয়। তার কারণ একটার পর একটা তারিখ পড়বে, যেমন এরপরে হচ্ছে 15ই অক্টোবর, তারপরে হবে 1 নভেম্বর। সেদিন হবে না, কেননা 10 তারিখে চন্দ্রচূড় বিদায় নেবেন। তারপর যে এই মামলার কী পরিণতি হবে কেউ তো জানে না। আর যদি তার আগে একটা কিছু চন্দ্রচূড় করেও যেতে চান, তাহলে সেটাকে বলবে আইনের ভাষায় কন্টিনিউইং ম্যান্ডামাস, অর্থাৎ একটা কোনো ডাইরেকশন দেবে, আর সেই ডাইরেকশন লাগু হলো কি হলো না এটা ভবিষ্যতের কোনো বিচারপতি যদি সেটা দেখতে চান, তাহলে মামলাটা খোলা থাকবে, নতুন করে আর পিটিশনও করতে হবে না। যখন সুপ্রিম কোর্ট মনে করবে এই মামলাটা আবার তারা গুদামঘর থেকে নিয়ে এসে ধুলো টুলো মুছে আবার শুনানি শুরু করবে, তো করতে পারে। আর প্যাটার্নটা কি দাঁড়িয়েছে? প্যাটার্নটা যেটা দাঁড়িয়েছে সেটা হলো, আজকে আমি ভেবেছিলাম এই যে ছেলে মেয়েগুলো নিরাপত্তার অভাব বোধ করছে, শুধু আরজি করে নয়, সাগর দত্তর ঘটনার পরে যেটা প্রায় প্যান্ডেমিকের মতো ডাক্তারদের একেবারে আতঙ্কগ্রস্ত করে তুলেছে, সেটা নিয়েই ইন্দিরা জয়সিং বা করুণানন্দী এরা আজকে গলা ফাটাবেন। ইন্দিরা জয়সিং তার মতো করে কিছুটা চেষ্টা করলেও করুণানন্দীর পারফরমেন্স আজ একেবারে অত্যন্ত ম্লান। কার্যত গত দিন তিনি যতটা আলোর বিচ্ছুরণ দেখিয়েছিলেন, আজকে ততটাই প্রায় নিষ্প্রভ ছিলেন। সাগর দত্তর ঘটনাটি একটা পাসিং রেফারেন্স ছাড়া করুণানন্দী আর কিছুই করলেন না। অথচ এই থ্রেট কালচারের মানে কি, এবং পশ্চিমবঙ্গে ডাক্তারদের কি ধরনের অনিরাপদ পরিবেশে কাজ করতে হয়, সেটা প্রমাণ করার সবচেয়ে জ্বলন্ত এবং সবচেয়ে সাম্প্রতিক নজির ছিল এই সাগর দত্ত ইনসিডেন্ট। জাস্ট একটা মেনশন which did not cut any ice with Supreme Court. তাহলে কি হলো? ইন্দিরা জয়সিং বললেন যে সিবিআই রিপোর্টে যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কিংবা যারা একেবারে আরজি করের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক রহিত হওয়া সত্ত্বেও ঘটনার দিন পুলিশের আগে অকুস্থলে পৌঁছে গেছিলেন, তারা এখনো বহাল তবিয়তে চাকরিতে আছেন। তারা যদি চাকরিতে থাকেন, তাহলে জুনিয়র ডাক্তাররা নিরাপদ বোধ করবে কি করে? ইন্দিরা জয়সিং বললেন, পেন্ডিং দিস ইনভেস্টিগেশন এদেরকে সাসপেন্ড করা হোক। করুণানন্দী আরেকটু করুণাময়ী, তিনি বললেন, আচ্ছা সাসপেন্ড যদি করা সম্ভব নাও হয়, তাহলে অন্তত ম্যান্ডেটরি ছুটিতে যেতে বলা হোক। বিচারপতির জবাব কি ছিল? জবাব ছিল যে এ ব্যাপারে যদি কিছু করার থাকে তাহলে তো স্টেট গভর্নমেন্ট করবে। রাকেশ দ্বিবেদী চট করে লোপ্পা বলটা ক্যাচ ধরে বললেন,
যে আমাদেরকে নাম দিক না কেন, আমরা তো 5 জন ডাক্তারকে ইতিমধ্যেই সাসপেন্ড করেছি। যদি ছাত্রদের আরও কোনো ডাক্তার সম্পর্কে অভিযোগ থাকে আমাদের জানাক, আমরা প্রয়োজন মতো শাস্তিমূলক ব্যবস্থা নেব। একজনও ওখানে দাঁড়িয়ে বললেন না যে আসল সমস্যাটা পশ্চিমবঙ্গের রাজ্য সরকারকে নিয়েই। কেননা রাজ্য সরকার যেখানে কমপ্লিসিট ফার্স্ট in cover up of the crime and then demeaning the students agitation, তাদের কাছ থেকে তো ন্যায় বিচার আমরা পেতে পারবো না। বৃন্দা গ্রোভার যিনি আজ বিকাশবাবুর জায়গায় নির্যাতিতার পরিবারের হয়ে দাঁড়ালেন, তিনি কার্যত কিছুই করলেন না। কি 2টো চিঠি বাড়িয়ে দিলেন দেখলাম প্রধান বিচারপতিকে উদ্দেশ্য করে। প্রতিবার একবার করে শুনানি হয়, আর সোদপুর থেকে বন্ধ খামে কিছু না কিছু বিষয়ে প্রেমপত্র সুপ্রিম কোর্টে জমা পড়ে। এবং তারপর তিনি বললেন যে সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের কথা কেউ শুনছেই না। এক ছবি দিয়ে, নির্যাতিতার ছবি দিয়ে যার যা মনে হচ্ছে তাই লিখে যাচ্ছে। করুণা বললেন, হুজুর রিল হচ্ছে মেয়েটিকে নিয়ে এবং তার সঙ্গে হিন্দি গানও বাজানো হচ্ছে। তখন প্রধান বিচারপতির জবাব ছিল, তা আমরা কি করতে পারি বলুন? আমরা তো অর্ডার দিয়েছি। তখন বলা হলো যে না, আপনি তো সার্বিক অর্ডার দেননি, আপনি দিয়েছেন উইকিপিডিয়ার পরিপ্রেক্ষিতে। তখন উনি ঢোক গিলে একটা বললেন যে এই করতে হবে। ইন্দিরা জয়সিং দাবি করলেন যে হোম মিনিস্ট্রি একটা নোডাল অফিসার এই কাজের জন্য নিযুক্ত করুক, তার একটা কন্ট্যাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস থাকুক, এই ধরনের কোনো বেআইনি কাজ হচ্ছে দেখলেই আমরা যাতে তার কাছে ব্যাপারটা পৌঁছে দিতে পারি। তখন তুষার মেহতা বললেন যে এটা তো হোম মিনিস্ট্রি করবে না, এটা তো মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স, নতুন যে নামকরণ হয়েছে মেইটি, সেই বিভাগ করবে। তো এরা যখন তাই চাইছেন তখন আমরা করব। তখন আবার ইন্দিরা জয়সিংয়ের মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার যদি একবার এই ব্যাপারটা নিজেদের বাগে পায় তাহলে কিভাবে কি হবে কেউ বলতে পারে না। অতএব তিনি বললেন, হুজুর এটা তো বেআইনি, আমাদের দেশে তো আইন আছে, ইট ইজ অ্যান এস্টাবলিশ ল, তাহলে আবার একটা কমিটি করার কি দরকার আছে? তখন কি ঠিক হলো আমি জানি না, কিন্তু এইটা আমার মনে হয়েছে যে আমি আজকেও সকালবেলা দেখছিলাম ওই মেয়েটির ছবি দিয়ে তার জীবন কাহিনী বলে বেশ কয়েকটা তার লাইভ ছবি লাগিয়ে কোনো একটা ইউটিউবার 2 পয়সা কামানোর চেষ্টা করছে। দেখুন, আমরা আর কিছু যদি না পারি তাহলে এই অন্যায়টা যারা করে চলেছে সচেতনভাবে, এতবার করে আদালত সেটা নিষিদ্ধ করার পরেও সে তো কে করছে আমরা কেউ না কেউ তো সেটা জানি। এই উদ্যোগটা যদি সামাজিকভাবে আমরা না নিই, অর্থাৎ পুলিশকে না জানাই বা তাকে ধরে কানের গোড়ায় 2টো চড় না মারি, তাহলে দেখবেন এটা কোনোভাবেই
এই যে একটা সোশ্যাল মিডিয়ার মহাসমুদ্র, এই মহাসমুদ্রে কে কোথায় কখন কিভাবে এই স্বাধীনতা অপব্যবহার করছে কে বলতে পারে? আর সেই সিবিআই এর স্ট্যাটাস রিপোর্ট জানিয়ে গত 3 দিন ধরে বাংলার মিডিয়া আপন মনের মাধুরী মিশায়ে কত রকম জল্পনা যে বুনছে, তাতে কি আছে খুব মন দিয়ে আবার পড়া হলো। গম্ভীরভাবে বিচারপতি বললেন, দেখুন, খুব বিস্তারিতে সিবিআই এর পক্ষ থেকে আমাদের এই তদন্তের দুটো বিষয় সম্পর্কেই জানানো হয়েছে। একটা দুর্নীতি সংক্রান্ত, আরেকটা খুন ও ধর্ষণ সংক্রান্ত। এবং এমন সমস্ত লিড তারা পার্সু করছেন যা থেকে একটা ফলপ্রসূ কিছু হলেও হতে পারে, কিন্তু আমাদের পক্ষে এই স্টেজে এ নিয়ে তো কোনো কথা বলা সম্ভব নয়। তার মানে 15ই অক্টোবর আরেকটা স্ট্যাটাস রিপোর্ট হবে, আবার মন দিয়ে পড়বেন 3 জন বিচারপতি একসঙ্গে, তারপরে বলবেন খুব ভালো, কিন্তু আমরা কিছু বলতে পারবো না। আর এই যে 14 দিনের মধ্যে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তার নিশ্ছিদ্র ব্যবস্থা করার যে প্রতিশ্রুতি কপিল সিব্বল দিয়েছিলেন আগের দিন এফিডেভিট করে, তার কি হলো? সেখানে একটা কমপ্লায়েন্স রিপোর্ট রাজ্যের তরফ থেকে জমা দেওয়া হয়েছে দেখলাম। সেটা পড়ে বিচারপতি বলছেন, একটা বিষয়েও তো আপনারা 50% কাজ করতে পারেননি। সে সিসিটিভি বসানো হোক, রেস্টরুম তৈরি করা হোক, বায়োমেট্রিক ব্যবস্থা করা হোক, তো আপনারা বলছেন 14 দিনের মধ্যে করবেন। তখন সরকারের কাউন্সিল বললেন, হুজুর, লজিস্টিক্যাল কারণে, আর বন্যা হয়েছে দেখেছেন তো পশ্চিমবঙ্গে খুব, সেই জন্যে নাকি এই কাজটা যথাসময়ে শেষ করা যায়নি। 15ই অক্টোবরের মধ্যে আমরা এটা শেষ করবই করব। ব্যাস, গল্প শেষ হয়ে গেল। নোটে গাছি মুড়লে তাহলে আজকে সুপ্রিম কোর্টের এই শুনানি থেকে আমরা কি পেলাম? এমন কিছু কি পেলাম যেটা দেখে ওই নির্যাতিতার সুবিচার আসন্ন বলে আমরা উৎসাহিত বোধ করতে পারি? ইনফ্যাক্ট আজকে আমি নিশ্চিন্ত হয়ে গেছি যে এই খেলাটা এখন একমাত্র সিবিআই ছাড়া আর কারোর হাতে নেই। সিবিআই যদি আদৌ কিছু করতে পারে তাহলে সেটা কি দাঁড়াবে তাও তো জানি না, ঘোড়ার ডিম। কিন্তু সুপ্রিম কোর্টের এই সুমোটো মামলা এবং তা নিয়ে অযথা উত্তেজিত হওয়া, আজকে দেখছিলাম বেচারা আরজিগড়ের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, তারা সবাই হাতের মোবাইলে, যেহেতু এবিপি আনন্দ লাইভ স্ট্রিমিংটা দেখাচ্ছিল, তারা যেন মনে হচ্ছে একেবারে উইথ র্যাপ্ট অ্যাটেনশন, অ্যানাটমি ক্লাসে প্রফেসর পড়ালে যেরকম মনোযোগ দিয়ে শুনবেন সেই রকম মনোযোগ দিয়ে এই শুনানিটা শুনছে। তাদের কাছে আমার পরামর্শ, দেখুন, ন্যায় বিচার ফিচার ন্যায়ালয় থেকে আসবে না, and it is not the job of Supreme Court to deliver justice. সুপ্রিম কোর্ট তো আর যাই হোক ট্রায়াল কোর্ট নয়। সুতরাং অযথা
সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থেকে আপনাদের পথ পন্থা কৌশল ইত্যাদি স্থির করার দরকারই নেই। আপনারা যেটা ভালো মনে করবেন নিজেদের স্বার্থে সেটাই করুন, ইররেসপেক্টিভ অফ হোয়াট ইজ হ্যাপেনিং এলসওয়্যার। আর যদি পারেন মাঝে মাঝে গিয়ে সিজিওতে সিবিআই এর অফিসে একটু কড়াটা নেড়ে আসবেন। বাকি খেলা তো নাগরিক সমাজ আপনাদের সঙ্গে খেলবে বলে দৃঢ় প্রতিজ্ঞ। সুতরাং কোনো বিচারপতি দরকার আপনাদের নেই শেষ বিচারে, কেননা বিচারের ভার যখন জনতা হাতে তুলে নেয় বাকি সবাই তখন একেবারেই অর্থহীন হয়ে পড়ে। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।